না, বাংলাদেশের জন্য কোনো শান্তি নেই, বাংলাদেশের কোনো স্বস্তিও নেই। অবশ্য এই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ড যখন মুখোমুখি, তখন এই ম্যাচ থেকে আমরা বাংলাদেশ ঠিক কোথায় যে শান্তি বা স্বস্তি খুঁজবো তাও একটা বিরাট বড় প্রশ্ন। দুইটা দলই তো আর ফাইনাল হারতে পারে না, দুইটা দলই তো আর ভীষণ বাজে ক্রিকেট খেলতে পারে না, সেটা হয়ওনি। বরং এই ফাইনালটা নিজেদের মেরিটেই দুর্দান্ত ক্রিকেট খেলে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে টানা 3 ম্যাচ, প্রথম 2 ম্যাচ জিতে ফাইনাল কনফার্ম করেছে, আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপাটা জিতে নিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ আত্মবিশ্বাস নিয়েই শুরু করবে কিউইরা, তাদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে। আবার পাকিস্তানে যদি বলে যে না, আত্মবিশ্বাসে ঘাটতি থাকে, পাকিস্তান টিমকে তো আর আলাদা করে আপনি কখনোই ওইরকম ভাবে বলতে পারবেন না। তার উপরে তাদের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে ঘরের মাটিতে, বাংলাদেশের ওই জায়গাটা তো খুব একটা স্বস্তি নেই। আর প্রথম ম্যাচ খেলতে হবে ভারতের বিপক্ষে, সেইখানেই বা স্বস্তিটা কোথায়? সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের মিশনটা হতে যাচ্ছে কঠিন, ভীষণ 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 রকম কঠিন। এইটা যে অপ্রত্যাশিত সেটা নয়, কিন্তু প্রত্যাশিত জিনিসটাকে আবারও কনফার্ম করলো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের পারফরমেন্স এবং এই ত্রিদেশীয় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের পারফরমেন্স, পাকিস্তানের পারফরমেন্সও বলতে পারেন। আগের ম্যাচে তারা যেভাবে 350 রান তারা করে জিতেছিল, জিতে ফাইনালটা কনফার্ম করেছিল। যাই হোক, বাংলাদেশের হিসাব নিকাশ আলাদা, সেই হিসাব আমরা পরে করব। কিন্তু এই যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটাতে নিউজিল্যান্ড 28 বল হাতে রেখে 5 উইকেটের মোটামুটি সহজ, আয়েশি এবং বিধ্বংসী জয়টা পেল, তাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? পাকিস্তান ক্যাপ্টেনের ওই সিদ্ধান্তটা? দেখুন, পাকিস্তান যখন আগে ব্যাটিং করে 242 রানে অল আউট হয়ে গিয়েছে, করাচির উইকেটটা ব্যাটিং এর জন্য ট্রিকি ছিল, বেশ ট্রিকি ছিল। ইনফ্যাক্ট এই রানের জবাব দিতে নেমে নিউজিল্যান্ডও কিন্তু শুরুতে অস্বস্তিতে ছিল বেশ। উইল ইয়াং তিনি সেকেন্ড ওভারে আউট হয়ে গিয়েছেন, নাসিম শাহ তাকে আউট করেছেন। তারপরেও ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনের যে পার্টনারশিপ 71 রানের, সেইটা নিউজিল্যান্ডের শিপটাকে স্টেডি করেছে, তারা সেটা এফোর্ড করতে পেরেছে। কেননা মাত্র 243 রান জয়ের টার্গেট, ফাইনাল শিরোপা জয়ের আসলে টার্গেট ছিল। সেই কারণে তারা সময় নিতে পেরেছে, রয়ে সয়ে খেলতে পেরেছে, এবং ওইখানটা থেকে কিন্তু পাকিস্তান আর খুব বেশি করে কামব্যাক যে তারা করবে সেটা করতে পারেনি। আগা সালমান ওইখানটাতে যখন উইলিয়ামসনকে আউট করলেন, ডেভন কনওয়ে ছিলেন, তিনিও পরবর্তীতে উইলিয়ামসন তিনি হচ্ছে 34 রানে আউট হয়েছেন, 48 রানে আউট হয়েছেন ডেভন কনওয়ে। কিন্তু অন্য সাইড থেকে নিউজিল্যান্ডের যে রান চেসটা, সেই তারা তাদের গতিতে তাদের পেসেই আসলে এগোচ্ছিল। ধরেন 25 ওভার শেষ, 10 ওভার শেষে যদি আপনি ধরেন 45 ছিল 1 উইকেট, ওই যে আমি বললাম যে যখন 243 তারা করতে নামছে তখন সেটা তারা এফোর্ড করতে পারে। বা এই যে পরের 2টা উইকেট হারানোর পরও 25 ওভার শেষে ইনিংসের মাঝ পথে তারা ছিল 113 3 উইকেটে, আর 130 রান লাগে পরের 25 ওভারে। সো নিউজিল্যান্ডের জন্য সেটা খুব একটা ট্রাভেল হয়নি। ড্যারেল মিচেল তিনি একটা খুব ভালো নক খেলেছেন, 58 বলে 57 রানের। মিডল ওভার্স গুলোতে তিনি যে দুর্দান্ত, স্পেশালি স্পিনের এগেনস্টে, সেইটার প্রমাণ তিনি এই ম্যাচেও আরো একবার দিয়েছেন। পাকিস্তান শেষ দিক দিয়ে গিয়ে মানে হচ্ছে গিয়ে এই ড্যারেল মিচেলের উইকেটটা পেয়েছে, তারা টম লেথামের উইকেটটা তুলে এনেছে। টম লেথামের কথাটা বলতে পারেন যে তিনি লাকি, ওইখানে 16 রান এবং 27 রানের সময় তার 2টা ক্যাচ পড়েছে, এবং এটা নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কেননা তিনি খুব একটা ফর্মে ছিলেন না। তো তিনিও 50 করেছেন, 56 রান তিনি করেছেন। সবকিছু মিলিয়ে ইকুয়েশনটা শেষে গিয়ে নিউজিল্যান্ডের জন্য আসলে খুব সহজ হয়ে যায়। শেষ 10 ওভারে তাদের কত 38-39 রান আসলে প্রয়োজন ছিল, এবং 28 বল হাতে রেখে সেই জয়টা তারা নিশ্চিত করে ফেলে। পাকিস্তানের বোলিং লাইন আপ যে খুব পেনিট্রেট করতে পেরেছে এখানে নিউজিল্যান্ডকে, বা নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনার সামনে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিতে পেরেছে, ওই রকম অবস্থা খুব একটা আসলে হয়নি। এখন পাকিস্তান যে আগে ব্যাটিং করেছে সেইখানটাতে তাদের স্কোরটা এত কম হলো কেন? তাদের স্কোরটা কি আরো বেশি হতে পারতো না, বা হওয়াটা কি উচিত ছিল না? করাচির উইকেটটা টাফ, ব্যাটিং এর জন্য বেশ টাফ ছিল, বেশ ট্রিকি ছিল। এইটা ইনফ্যাক্ট পাকিস্তানের ওই যে যেটা বললাম যে বোলিং ইনিংসের শুরুতেও সেটা বোঝা গিয়েছে, আর শুরুতে তো সেটা আরো বেশি করেছিল। প্রথম 10 ওভারে তারা 2 উইকেটে 48 রান মাত্র পাকিস্তান তুলেছিল, ফকর জামান এবং সৌদ শাকিলের উইকেটটা হারিয়ে। এবং আপনি দেখেন প্রথম যে 10টা ওভার 60 বল, সেই 60 বলের মধ্যে
48টা ডট বল পাকিস্তানের ব্যাটসম্যানরা দিয়েছে। সো নিউজিল্যান্ডের বোলাররা ওই জায়গাটাতে খুব ভালো বোলিং করেছে শুরুতে, সেটা আমরা বলতে পারি। পাওয়ার প্লের শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বাবর আজমও আউট হয়ে গেলেন, যিনি এই ম্যাচে একটা মাইল ফলকে পৌঁছেছেন। 123তম ওয়ানডে ইনিংসে 6000 রানের মাইল ফলকে তিনি গেছেন, যেইটা ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হিসেবে হাশিম আমলার সঙ্গে তিনি এখন হচ্ছে গিয়ে সবচেয়ে দ্রুততম ওই রেকর্ডটাতে তিনি ভাগ বসেছেন। কিন্তু তিনিও যখন আউট হয়ে গেছেন 54 রানে 3 উইকেট পড়ে গেছে। সেইখান থেকে একটা পার্টনারশিপ হলো 88 রানের 88 রানের যেই পার্টনারশিপটা হলো আগা সালমান ও মোহাম্মদ রিজওয়ানের, সেটা আমাদেরকে কি মনে করাচ্ছিল যে গত ম্যাচ, অবভিয়াসলি গত ম্যাচে 352 তারা করতে নেমেছিল এবং এই দুইজন মিলে 260 রানের পার্টনারশিপ করেছিল, দুইজনই সেঞ্চুরি করেছিলেন। ফলে এই ম্যাচটাতে যখন সেই রিজওয়ান সেই আগা সালমান তারা উইকেটে সেট হয়ে গেছেন, তাদের কাছ থেকে বিগ ইনিংস প্রত্যাশিত ছিল, তাহলেই কেবলমাত্র পাকিস্তানের স্কোরটা ধরেন 350-300 দিকে যেতে পারত। কিন্তু দুইজনের কেউই তাদের গুড স্টার্টটাকে লম্বা করতে পারেননি এবং দুইজনই আউট হয়ে গেছেন। ধরেন 76 বলে 46 রান করে আউট হয়েছেন রিজওয়ান, 65 বলে 45 রান করে আউট হয়েছেন সালমান আগা। সো দুইজনের কেউ কিন্তু 50-তে পৌঁছাতে পারেন। ইনফ্যাক্ট পাকিস্তানের পুরো ব্যাটিং ইনিংসে একজন ব্যাটসম্যানও 50-তে পৌঁছাতে পারেন। তাদের টপ 7-এর মধ্যে শুধুমাত্র ওইখানে তাইব তাহিদ, তার ইনিংসটাই ছিল 100+ স্ট্রাইক রেটে। তিনি ওইখানটাতে যে 33 বলে 38 রানে যে ইনিংসটা খেলেছেন, সেইটাই পাকিস্তানি ইনিংসের শেষ দিকে গিয়ে একটুখানি রানটা বাড়িয়েছে, একটুখানি তারা একটা মোটামুটি একটা ভদ্রস্ত টোটাল আসলে করতে পেরেছে। কিন্তু সেই ভদ্রস্ত টোটাল জয়ের জন্য কি যথেষ্ট? নিউজিল্যান্ডের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। উইল ও'রোর্কি তিনি তো 4 উইকেট নিয়েছেন, কিন্তু মিচেল স্যান্টনারের কথা আলাদা করে বলতেই হবে, যিনি 10 ওভার বোলিং করে মাত্র 20 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। 10 ওভার মানে 60 বল, তার মধ্যে 40টা ডট বল দিয়েছেন। ওই যে আমি শুরুতে বললাম যে প্রথম 10 ওভারের মধ্যে পাওয়ার প্লেতে পাকিস্তানের ব্যাটসম্যানদের বিপক্ষে নিউজিল্যান্ড 48টা ডট বল দিয়েছে। আবার আলাদা করে যদি আপনি এখানে মিচেল স্যান্টনারের বোলিং দেখেন, তার বোলিং এ ওইখানে 60 বলের মধ্যে হচ্ছে গিয়ে 40টা ডট বল। সো এই যে জায়গাটাতে হচ্ছে গিয়ে যে কি বলা চলে যে 40টা ডট বল, সো এই জায়গাটাতেই তারা আসলে অনেকখানি ওইখানটাতে পিছিয়ে গিয়েছে এবং ওই জায়গাটা থেকে তারা আর শেষ পর্যন্ত রিকভার করতে পারেনি। নিউজিল্যান্ড যখন 242 রানে পাকিস্তানকে আটকে ফেলেছে, তারপরেই তাদের জয়টা আসলে নিশ্চিত হয়ে গেছে। সেইটা তাদের ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং লাইন আপটা খুব ভালোভাবে করেছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে, এই পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে এবং সেই ভারতের বিপক্ষে খেলতে হবে। সেই আলোচনা তো আলাদা, কিন্তু এই ম্যাচে টার্নিং পয়েন্টের কথা আমি শুরুতে একটা বলছিলাম যে পাকিস্তানের সিদ্ধান্ত, ক্যাপ্টেনের সিদ্ধান্তের কথা কি বলবেন কিনা। সেটা কি? সেটা হচ্ছে পাকিস্তানের ক্যাপ্টেন টসে জিতে তারা আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন। কেন? উইকেটটা খুবই চ্যালেঞ্জিং ছিল ব্যাটসম্যানদের জন্য, স্পেশালি নতুন বলে, স্পেশালি শুরুর দিকে। এবং যখন আপনি হিসাব রাখবেন যে গত ম্যাচে পাকিস্তান 352 রান তারা করে ওইরকম রেকর্ড জয় পেয়েছিল, সেই জায়গাটাতে তারা এখানটাতে আগে ব্যাটিং নিল কেন? আপনি বলতে পারেন যদি হয় এটা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আপনি যদি ম্যাচ হিসাবে আলাদা করে ধরেন, তাহলে আমার কাছে মনে হয় যে এইখানটাতে যে সিদ্ধান্তটা মোহাম্মদ রিজওয়ানের, সেই সিদ্ধান্তটাই ম্যাচ থেকে পাকিস্তানকে অনেকখানি আসলে পিছিয়ে দিয়েছে এবং তারপরে যখন প্রথম 10 ওভারে তারা সেটা আসলে ওইটা টেস্টিং টাইমের মধ্যে পড়েছিল, ওইটা আরো বেশি করে স্পষ্ট হয়েছে। সো নিউজিল্যান্ডের যে ত্রিদেশীয় টুর্নামেন্টের শিরোপা জয়, টানা 3 ম্যাচ জয় এবং পাকিস্তানকে 2 ম্যাচে হারানো, ফাইনালে আবার ওই স্বাগতিক পাকিস্তানকে হারানো, সবকিছু মিলিয়ে যে ম্যাচটা হলো সেইখানটাতে নিউজিল্যান্ডে 5 উইকেটের জয়। আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে ব্যাট বলের খেলা একেবারে মাঠে গড়ানোর আগেই টসে যে পাকিস্তান যে জয়ের পরে আগে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিল, ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। কি বলবেন আপনি?